আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল রাব্বি জিদনি ইলমা রাব্বি জিদনি ইলমা রাব্বি জিদনি ইলমা। আল্লাহ আমাদের সকলের মনের আশাগুলো পূরণ করুন। আল্লাহ যে আশায় একত্রিত হয়েছি সকলের পদোন্নতি প্রদান করে সম্মানিত করুন, আমিন সুম্মা আমিন। আচ্ছা, আজকে আমরা পুলিশ আইন পড়বো। আমাদের ধারাবাহিক ক্লাস মাইনর অ্যাক্ট আগেই একটু বলেছিলাম যে আপনারা পুলিশ আইনটা দেখে আসবেন। আগেই যদি দেখে আসেন পড়াগুলো পড়তে একটু সুবিধা। দেখা যায় যেখানে সমস্যা একটু শুনে নিলেন বা আরেকবার আমি যখন বলি জিনিসটা আরো পরিষ্কার হয়ে যায়। আপনাদেরকে সংজ্ঞা পড়ার একটা সূত্র শিখিয়েছিলাম যে মাইনর একটা সংজ্ঞাগুলো সাধারণত দুই ধারায়, তাই না? আমরা যে অনেকগুলো মাইনর অ্যাক্ট করলাম, চার পাঁচটা প্রায়, এগুলো সবগুলো সংজ্ঞা মোটামুটি আমরা দুই ধারায় পেয়েছি। কিন্তু দেখেন পুলিশ আইনের সংজ্ঞাগুলো কত ধারায়? এক ধারায়। আচ্ছা, পুলিশ আইন কত সালের আইন? 1861 সালের পুলিশ আইন। আমরা যখন পুলিশ প্রবিধান পড়ি তখন আমরা দেখি 1861 সালের 5 নং আইনের 12 ধারা অনুযায়ী প্রবিধান প্রণয়ন করা হয়েছে। অর্থাৎ পুলিশ আইনটা কতটা শক্তিশালী, পুলিশ আইনের উপর নির্ভর করেই কিন্তু প্রবিধানের সৃষ্টি। জানেন না কি এটা? অনেকেই জানেন। আচ্ছা, তাহলে আসেন দেখবো আমরা পুলিশ আইন কত সালের আইন। 1861 সালের আইন। আইনটা একটু জানতে হবে। 1861 সালের আইন, দেখেন কত পুরনো আইন, তাই না? অনেক পুরনো আইন 1861 সালের আইন, অর্থাৎ বঙ্গ বিভাগ বাংলা বিভাগের অনেক আগের আইন, তাই না? বাংলাদেশ সৃষ্টিরও অনেক আগের আইন। তো আগের আইন হলেও সমানভাবে এখনো কার্যকর আছে। কিভাবে তারা আইনগুলো প্রণয়ন করেছে আসেন একটু আমরা সরাসরি আইনে চলে যাব। পুলিশ আইন 1861 সালের 5 নম্বর আইন। কত নম্বর আইন? অন্যান্য আইনের নম্বরগুলো যদি নাও জানেন, পুলিশ আইনের নম্বরটা একটু জানতে হবে। 5 নং আইন। এই জন্য পুলিশ আইনকে 5 আইনও বলা হতো। অনেক আগে দেখতেন যে এরকম বলা হতো যে 5 আইন বলতে কোন আইনকে বোঝানো হয়েছে? পুলিশ আইনকে কিন্তু বোঝানো হয়েছে। 5 নং আইন পুলিশ আইন। আচ্ছা, এই জন্য কিন্তু 5 আইনও বলে। আচ্ছা, যাই হোক। তো 1861 সালের আইন, পুলিশ আইন কত সালের আইন? 1861 সালের আইন। এক ধারাতেই সংজ্ঞা, সর্বপ্রথম আমরা এক ধারাটাতেই দেখতে পাবো সংজ্ঞাগুলো আলোচিত হয়েছে। তো এখানে সবগুলো সংজ্ঞা আমাদের পদোন্নতি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আমি মনে করি না সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সংজ্ঞাগুলো আমরা শুধু সেগুলো নেব, বেশি পড়বো না। সংজ্ঞা যেগুলো বাদ দেওয়া যায় সেগুলো বাদ দেবো। তাহলে সর্বপ্রথম সংজ্ঞাটা নিতে হবে। প্রথমে বলেছে জেলা ম্যাজিস্ট্রেট কাকে বলে। দেখেন, জেলা ম্যাজিস্ট্রেট চেনেন না এরকম লোক খুব কমই আছেন। পুলিশের সদস্য হলে তো অবশ্যই আপনাদেরকে আদালত এবং ম্যাজিস্ট্রেট সম্পর্কে ধারণা থাকতে হবে, যদিও অনেকের মধ্যে থাকে না বা অনেকে বুঝতে পারে না, জানার পরেও পড়ার পরেও বুঝতে পারে না। জেলা ম্যাজিস্ট্রেট কোন শ্রেণীর ম্যাজিস্ট্রেট? আমরা ফৌজদারি কার্যবিধি যখন পড়েছিলাম আমরা দেখেছি 10 ধারা মোতাবেক সরকার যতজন প্রয়োজন ততজন কি করতে পারেন? ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিতে পারেন। প্রত্যেক জেলা অথবা মহানগর এলাকাতেও কি করতে পারেন? এই যে জেলা ম্যাজিস্ট্রেট বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, তাদেরকে নিয়োগ দিতে পারেন। তো সাধারণত তাদের মধ্য থেকেই একজন কিন্তু জেলা ম্যাজিস্ট্রেট হয়, তাই না? তাহলে জেলা ম্যাজিস্ট্রেট একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট বলতে পারি। জেলার প্রধান প্রশাসনিক কর্মকর্তা। কি কর্মকর্তা? জেলার প্রধান প্রশাসনিক কর্মকর্তা। পড়ছি পুলিশ আইন, তাহলে জেলা ম্যাজিস্ট্রেট আমাদের লাগবে কেন? অবশ্যই লাগবে, কারণ আমরা দেখব অবশ্যই এই পুলিশের বিভিন্ন জেলা পর্যায়ে শৃঙ্খলাগুলো এগুলো জেলা ম্যাজিস্ট্রেটের নিয়ন্ত্রণাধীন বা কর্তৃত্বাধীন থাকবে। আমরা দেখব পুলিশ সুপার স্যার তিনিও জেলা ম্যাজিস্ট্রেট স্যারকে মেনে চলবেন, এগুলো লেখা আছে। আচ্ছা, তাহলে সর্বপ্রথম সংজ্ঞা জেলা ম্যাজিস্ট্রেট কাকে বলে যদি এভাবে আসে, তাহলে আমরা লিখব জেলার প্রধান প্রশাসনিক কর্মকর্তা, যিনি বিচারক হিসেবেও কার্যক্রম সম্পন্ন করতে পারেন। এই কর্মকর্তাকে বলা হবে জেলা ম্যাজিস্ট্রেট। তিনি মূলত একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা অন্য কোনো ম্যাজিস্ট্রেটকেও এই ক্ষমতা দেয়া যেতে পারে। তাহলে একের একে কি পড়লাম? জেলা ম্যাজিস্ট্রেট। কিছু যদি মনে না থাকে শুধু একটা কিওয়ার্ড মনে রাখবো আমরা, সেটা কি? প্রধান প্রশাসনিক কর্মকর্তা। তাহলে জেলার প্রধান প্রশাসনিক কর্মকর্তা হলেন জেলা ম্যাজিস্ট্রেট। এরপরে আমরা যাব পুলিশ কাকে বলে। পুলিশ কাকে বলে 2-3 দেখবো আমরা পুলিশের সংজ্ঞা দেওয়া হয়েছে। 1861 সালের পুলিশ আইনের অধীনে যারা যারা নিয়োগ পান তাদেরকেই পুলিশ বলে।
যদিও পুলিশ টিকা আসলে অথবা টিকা লিখুন পুলিশ এরকম যদি আসে, সেক্ষেত্রে আপনাকে পুলিশের কিন্তু সূচনা লগ্ন থেকে শুরু করে একটু বর্ণনা দিতে হবে, ছোট করে হলেও একটু বর্ণনা দিতে হবে। পাশাপাশি পুলিশের ইংরেজি ফর্মটা আপনি সুন্দর করে ইলাবোরেট করে দিতে পারবেন, পি তে কি, এল তে কি, এগুলো আমরা জানি সবাই। আচ্ছা যাই হোক, তারপরও অন্য কখনো লিখিত প্রশ্ন আসলে ইনশাল্লাহ এগুলো আলোচনা হবে। তো এরকম করে সংজ্ঞা টিকা যদি আসে, সেক্ষেত্রে আপনাকে একটু পটভূমি সহ ফুল ফর্ম সহ সুন্দর করে লিখতে হবে পুলিশ। কিন্তু পুলিশ আইন অনুযায়ী আমরা শুধুমাত্র একটা বেসিক ধারণা নেব যে 1861 সালের পুলিশ আইন অনুযায়ী যাদেরকে নিয়োগ দেওয়া হয় প্রত্যেকেই পুলিশ বলে গণ্য হবে বা পুলিশ সদস্য বলে এই কর্মকর্তা কর্মচারীরা গণ্য হবেন। এরপরে চলে যাব 5। তাহলে 1-5, 1-5-এর ভেতরে বলা আছে জেলা পুলিশ সুপার বা পুলিশ সুপার বা এসপি বলতে পারি, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এটাও বলতে পারি। তাহলে সহজে আমরা বুঝি এসপি স্যার। তাহলে এসপি বলতে কাকে বোঝানো হয়েছে? সহকারী পুলিশ সুপার থেকে তদূর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তা, যাকে এই পুলিশ সুপারের যে দায়িত্বগুলো এগুলো সম্পাদনের জন্য যাকে নিয়োগ দেওয়া হয় বা যাকে এই দায়িত্বগুলো দেওয়া হয় সেই ব্যক্তিকেই বলা হবে পুলিশ সুপার। তাহলে পুলিশ সুপার কে? পুলিশ সুপার বলতে সহকারী পুলিশ সুপার অর্থাৎ এএসপি থেকে তদূর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তা যে কোনো ব্যক্তি হতে পারেন, যাকে কোনো একটা জেলার সকল আইন শৃঙ্খলা রক্ষার প্রধান হিসেবে নিযুক্ত করা হয়, তিনি হলেন পুলিশ সুপার। বুঝতে পেরেছি? তাহলে এসপি স্যারকে তো আমরা চিনি, তাই না? তিনি কি করেন? একটা জেলার সমগ্র আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন, তিনি হলেন পুলিশ সুপার। তাহলে এভাবে আপনি আপনার মতো করে লিখতে পারেন, কিন্তু ধারা ব্যবহার করতে হবে পুলিশ আইনের 1-5। বুঝতে পারলাম? এরপরে সরাসরি চলে যাব 1-10। তাহলে কি কি পড়লাম খেয়াল করেন। 1-1 জেলা ম্যাজিস্ট্রেট, জেলার প্রধান প্রশাসনিক কর্মকর্তা। 1-3 পুলিশ, 1861 সালের পুলিশ আইনের অধীনে যে যে কর্মকর্তা কর্মচারীদেরকে নিয়োগ দেওয়া হয় তারাই পুলিশ পুলিশ বলে গণ্য হবেন। 1-5 পুলিশ সুপার স্যার বা জেলা পুলিশ সুপারিনটেন্ডেন্ট, তিনি কে? তিনি পুলিশের এএসপি থেকে তদূর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তা যে কোনো একজন কর্মকর্তা হতে পারেন, যাকে সমগ্র জেলা পুলিশের আইন শৃঙ্খলা রক্ষার সম্যক দায়িত্ব দেওয়া হয়, তিনি হলেন পুলিশ সুপার স্যার। আচ্ছা, এরপরে চলে যাব 1-10 নিম্ন পদস্থ পুলিশ কর্মচারী। তাহলে নিম্ন পদস্থ পুলিশ কর্মচারী কত পুলিশ আইনের কত ধারায় আলোচিত হয়েছে? 1-10। এই একই রকম পড়া আমরা পড়ে আসছি প্রবিধান, পুলিশ প্রবিধান 1-3 বিধিতে, মনে আছে? কি পড়েছিলাম? অধস্তন পুলিশ অফিসার বলতে কাদেরকে বোঝানো হয়েছে? আচ্ছা পরে বলি ভাইয়া, বলতে পারবো তো, ক্লাসের শেষে বলি একটু, অনেক পড়া পড়বো, সংজ্ঞাটা পরে বলি। আচ্ছা, তাহলে অধস্তন পুলিশ বলতে দেখেন ইন্সপেক্টরের অধস্তন পুলিশ আইন অনুযায়ী, পুলিশ আইনের 1-10 ধারা যদি আপনি খেয়াল করেন, অধস্তন পুলিশ অফিসার বলতে ইন্সপেক্টরের নিম্নে, মানে কি সাব ইন্সপেক্টর থেকে কনস্টেবল পর্যন্ত সকলে অধস্তন পুলিশ অফিসার বলে গণ্য হবে বা নিম্ন পদস্থ পুলিশ কর্মচারী বলে গণ্য হবে। আবার আপনি যদি প্রবিধান দেখেন, প্রবিধানে বলা আছে এএসপি থেকে নিচে যারা, অর্থাৎ সহকারী পুলিশ সুপার পদমর্যাদার নিম্নে যারা, তাদেরকে কি বলা হবে? নিম্ন পদস্থ বা অধস্তন পুলিশ অফিসার। তাহলে দুইটা আইনে দুই রকম, প্রবিধানে একরকম বলা আছে, আবার পুলিশ আইন অনুযায়ী একরকম বলা হয়েছে। একটু কিন্তু পার্থক্য আছে। যদি ধরেন এরকম আসে নিম্ন পদস্থ পুলিশ কর্মচারী, এই কথাটা আসে, তাহলে বুঝে যাবেন যে পুলিশ আইন থেকে প্রশ্নটা এসেছে। আর যদি অধস্তন পুলিশ অফিসার আসে, তাহলে বুঝবেন পিআরবি থেকে প্রশ্ন করেছে। আর প্রবিধান পুলিশ আইন যদি উল্লেখ করে দেয়, তাহলে তো বাস হয়েই গেল। তাহলে যেটা অনুযায়ী আসবে প্রশ্ন যেমন উত্তর তেমন। বুঝাতে পেরেছি? প্রশ্ন যদি পুলিশ আইন থেকে করে, তাহলে আমরা দেব ইন্সপেক্টরের অধস্তন। প্রশ্ন যদি প্রবিধান থেকে আসে, তাহলে আমরা দেব সহকারী পুলিশ সুপারের নিচে যারা, তারা নিম্ন পদস্থ বা অধস্তন পুলিশ কর্মচারী বলে গণ্য হবে। এই ছিল 1 ধারার সংজ্ঞাগুলা, বুঝতে পেরেছি? এবার আমরা যাব 2 ধারায়, পুলিশ বাহিনীর সংজ্ঞা একটু ছোট করে নেব আমরা। পুলিশ বাহিনীর সংজ্ঞা যদি আসে, পুলিশ বাহিনী কাকে বলে বা পুলিশ বাহিনীর সংজ্ঞা দিতে পারে 2-1 নাম্বারের জন্য, যদিও এত সহজ প্রশ্ন দিবে না, সবাই লিখতে পারবো আমরা। আচ্ছা, তারপরে একবার বললে ইনশাল্লাহ আপনারা এমনি লিখতে পারবেন, বানিয়ে লিখতে পারবেন। দেখেন, পুলিশ বাহিনীর সংজ্ঞা যদি আসে পুলিশ বাহিনী কাকে বলে, তাহলে আমরা লিখবো পুলিশ বাহিনী হলো
সরকার কর্তৃক। কে? সরকার। পুলিশ বাহিনীর গঠনের জন্য কে গঠন করতে পারবে? সরকার গঠন করতে পারবে। তাহলে পুলিশ বাহিনী হলো সরকার কর্তৃক গঠিত একটি শৃঙ্খলাবদ্ধ বাহিনী, যাদের কাজ হলো সমগ্র দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করা, অপরাধীদেরকে গ্রেপ্তার করা, তদন্ত করা, জনসাধারণের জানমালের নিরাপত্তা প্রদান করা। তো এগুলোকে লিখতে পারবেন না? এটা তো এমনি বানিয়ে লিখতে পারবেন আপনারা। তাহলে পুলিশ বাহিনী বলতে সরকার কর্তৃক গঠিত একটি শৃঙ্খলাবদ্ধ বাহিনীকে বোঝায়, যাদের কাজ হলো কি জনসাধারণের জানমালের নিরাপত্তা প্রদান করা, অপরাধীদেরকে গ্রেপ্তার করা, এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা। এই হয়ে গেল সংজ্ঞা। ধারা দেব আমরা 2 ধারা। আর যদি আপনি হুবহু পুলিশ আইনের মতো করে দিতে চান, এরকম সুযোগও আছে, তখন লিখবেন সরকার কর্তৃক গঠিত সুশৃঙ্খল বা শৃঙ্খলাবদ্ধ বাহিনী, যারা আইন প্রয়োগ করে, যাদের সংখ্যা নিযুক্তি সরকার কর্তৃক নির্ধারিত হয়, কিছু অফিসার কিছু কর্মচারী নিয়ে গঠিত হয়, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সমগ্র বিস্তৃত আইন শৃঙ্খলা রক্ষার জন্য নিয়োগপ্রাপ্ত সদস্য বা বাহিনীকে বলা হয় পুলিশ বাহিনী। এভাবেও লিখতে পারেন। তো যার যত ভাষাগত দক্ষতা সে সেভাবে সুন্দর করে সাজিয়ে লিখতে পারবেন। ধারা দেব কি আমরা? 2 ধারা। তাহলে পুলিশ বাহিনীর সংজ্ঞা হলো 2 ধারা। সংজ্ঞা কিন্তু কাকে বলে, তাই না? কিন্তু সংজ্ঞা এখানে আপনি পড়ে দেখেন, ভেতরে ওইভাবে কিছু বলা নাই, শুধু বলা হয়েছে সমগ্র দেশের পুলিশ বাহিনী একটি মাত্র পুলিশ বাহিনী বলে গঠিত হবে। কে গঠন করবে? সরকার গঠন করবে। 2 ধারা। তাহলে এক ধারায় সংজ্ঞা নিলাম আমরা 5টা। 1-1 জেলা ম্যাজিস্ট্রেট, 1-3 পুলিশ কাকে বলে, তারপরে 1-5 4টা সংজ্ঞা নিয়েছি, তাই না? 4টা। 1-5 পুলিশ সুপার স্যার, 1-10 নিম্ন পদস্থ পুলিশ কর্মচারী। এরপরে 2 ধারায় দেখলাম পুলিশ বাহিনীর সংজ্ঞা। এবার আসেন 2 আবার ক খ গ ঘ। 2 4টা আরো 4টা ধারা দিয়েছে। 2 ক। 2 কয়ে বলেছে যে কোনো সময় সরকার পরিবর্তন বা রদবদল করতে পারবেন। কিরকম পরিবর্তন করতে পারবেন? একটা জেলা পুলিশকে ভেঙে একাধিক জেলায় রূপান্তরিত করতে পারবেন, একাধিক জেলাকে একত্রিত করে একটি জেলায় রূপান্তর করতে পারবেন। তাহলে এগুলো এত বেশি পড়ার দরকার নেই, শুধু আমরা সূচিটা পড়বো। পুলিশ বাহিনীর পরিবর্তন এবং রদবদল করতে পারবে কে? পারবে সরকার। 2 ক। তাহলে 2 কয়ে কি পড়লাম? 2 পড়লাম পুলিশ বাহিনীর সংজ্ঞা। 2 কয়ে পড়লাম এই পুলিশ বাহিনীর পরিবর্তন বা রদবদল করতে পারবে সরকার। এবার আসেন 2 খয়ে বলেছে আইজিপি মহোদয়কে নিয়োগ, আইজিপি মহোদয়দেরকে নিয়োগ দিবে। অর্থাৎ সরকার এই পুলিশ বাহিনী নিয়ন্ত্রণের জন্য আইজিপি বলে কিছু ব্যক্তিকে, কতিপয় ব্যক্তিকে নিয়োগ দিতে পারবেন। তাহলে আইজিপি মহোদয়দের নিয়োগ, এখানে কিন্তু ইন্সপেক্টরের ক্ষমতা লেখা আছে সূচিতে, কিন্তু আপনি ভেতরে পড়ে দেখেন মূলত ইন্সপেক্টর জেনারেল নিয়োগ এবং তার ক্ষমতার কথা, তার দায়িত্বের কথা আলোচিত হয়েছে। তাহলে আইজিপি মহোদয়দেরকে নিয়োগ দেওয়া হয় কত ধারা মোতাবেক, বা কে নিয়োগ করেন? সরকার নিয়োগ করেন পুলিশ আইনের 2 খ ধারা মোতাবেক। ঠিক আছে, এবার আসেন 2 গটা দেখবো আমরা। 2 গয়ে কি বলেছে? 2 গয়ে বলেছে কিছু পুলিশ অফিসার এবং কিছু কর্মচারী নিয়ে এই পুলিশ বাহিনী গঠিত হবে। অর্থাৎ জেলা পুলিশের যে গঠনটা সেটা আলোচিত হয়েছে 2 গ। 2 গয়ে বলেছে জেলার প্রত্যেক জেলার যে পুলিশ সদস্যরা থাকলো সমগ্র জেলা পুলিশও একটি মাত্র পুলিশ বাহিনী বলে গঠিত হবে। এই যে জেলাগুলো দেখেন, রংপুর জেলা, দিনাজপুর জেলা, মাদারীপুর জেলা, কত কত জেলা আছে। এই জেলাগুলো আমরা কিন্তু পৃথক না, তাই না? সকলেই কার নিয়ন্ত্রণাধীন? আইজিপি মহোদয়ের নিয়ন্ত্রণাধীন, বা তিনি আমাদের সকলের কি বলতে পারি, সকল আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান হচ্ছেন আইজিপি স্যার, তার নিয়ন্ত্রণাধীনে সমগ্র বাংলাদেশ পরিচালিত হয়। তাই তো, এই জন্য একটি মাত্র বাহিনী। তাহলে আমরা যে সংজ্ঞায় একটি মাত্র বাহিনী পড়লাম, এখানে সমগ্র দেশকে একত্রিত করা হয়েছে বা একজনের নেতৃত্বাধীন, এই কথা বলা হয়েছে। আবার 2 গয়ে এসেও একই কথা বলা হয়েছে, জেলার পুলিশগুলোও কিন্তু তারাও আলাদা নয়, তারাও একটি মাত্র পুলিশ বাহিনীরই অংশ বলে বিবেচিত হবে। কি কি নিয়ে গঠিত হবে? কিছু অফিসার এবং কিছু কর্মচারী নিয়ে সরকারি বাহিনীর গঠন করবেন। তাহলে দেখেন, খেয়াল করেন কি কি পড়লাম। 2 পড়লাম পুলিশ বাহিনীর সংজ্ঞা। 2 কয়ে পড়লাম 2 কয়ে পড়লাম আইজিপি, দুঃখিত, 2 কয়ে পড়লাম পরিবর্তন রদবদল করতে পারবে, জেলাগুলোকে ভেঙে ফেলতে পারবে, আবার একত্রিত করতে পারবে। যেমন দেখেন, যে কোনো সময় মেট্রো গঠন করে, তাই না? এই যে রংপুর যে মেট্রোপলিটন হলো, রংপুর তো প্রথমে মেট্রোপলিটন ছিল না, ছিল রংপুর জেলা ছিল শুধু, বা রংপুর রেঞ্জ ছিল, পরে দেখেন আবার ওখানেই মেট্রোপলিটন গঠন হয়েছে। তো এরকম যে কোনো সময় সরকার চাইলে এগুলো ভেঙে ফেলতে পারবে, আবার একত্রিত করার ক্ষমতাও আছে। 2 ক। এরপরে পড়লাম 2 খ
আইজিপি মহোদয়কে নিয়োগ করবে। দুইয়ের গয়ে পড়লাম জেলার যে পুলিশ কিছু কতিপয় পুলিশ অফিসার এবং কর্মচারী নিয়ে জেলা পুলিশদেরকে গঠন করবে, তারাও একটি মাত্র পুলিশ বাহিনী বলে গণ্য হবে। এইবার আসেন গুরুত্বপূর্ণ ধারায় চলে আসলাম দুইয়ের গ। দুইয়ের ঘয়ে বলেছে দেখেন, পুলিশ সদস্যদেরকে নিয়োগ করা এবং তাদের বদলি। যে কোনো জেলায় আপনি নিয়োগ পেলেন, আপনার জেলা অনুযায়ী আপনি নিয়োগ পেলেন, তারপরে আপনাকে কি করবে, কোথাও না কোথাও তো পদায়ন করবে, আপনাকে বদলি দিবে এবং পদায়ন করবে। এইটাই বলা আছে দুইয়ের ঘয়ে, পুলিশ সদস্যদেরকে যে কোনো জেলায় নিয়োগ দেওয়া যাবে। তাহলে আপনি গাইবান্ধা জেলায় জয়েন করেছেন, ধরেন আমার হোম ডিস্ট্রিক্ট গাইবান্ধা, আমি গাইবান্ধা জেলায় ভর্তি হয়েছি, তার মানে আমি গাইবান্ধাতেই থাকবো এমন না। বাংলাদেশের যে কোনো জেলায় আপনাকে বদলি করা যাবে এবং আপনি সেখানে গিয়ে ফৌজদারি কার্যবিধি 1898 যে অধিকারগুলো দেওয়া হয়েছে, আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, এগুলো আপনি পালন করতে পারবেন। এই যে একটু উদাহরণ দেই, এক্সাম্পল দেই, দেখেন আপনার এখন বর্তমান পোস্টিং ঢাকায় ডিএমপিতে, এখানে কি আপনি আসামি ধরতে যাইতে পারেন কি পারেন না? গ্রেপ্তার করতে পারেন না? পারেন। সমন জারি করতে পারেন না? পারেন। আপনাকে কি আলাদা করে ক্ষমতা দিতে হয়? দিতে হয় না। আবার আপনার পোস্টিং হয়ে গেল কোথায়? রংপুরে, ধরেন আপনি বদলি হয়ে গেলেন, এখানে গিয়ে আপনি গ্রেপ্তার করতে পারেন না? অবশ্যই পারেন। তাহলে আপনি গ্রেপ্তার করতে পারবেন, সমন জারি করতে পারবেন, অর্থাৎ ফৌজদারি কার্যবিধি অনুযায়ী যে যে ক্ষমতাগুলো দেয়া হয়েছে এই ক্ষমতাগুলো আমরা প্রয়োগ করতে পারি। তো কিভাবে পারেন? দেখেন কোনো কিছুই লাগে না, যেখানেই যান না কেন আপনি পুলিশ অফিসার, আপনাকে ক্ষমতা দেওয়া হয়েছে পুলিশ আইনের 2-এর ঘ ধারাতে বলা হয়েছে যে কোনো জায়গায় বদলি, এবং সেখানে তিনি ফৌজদারি কার্যবিধির ক্ষমতাগুলো প্রয়োগ করতে পারবেন। তদন্ত হলে তদন্ত করতে পারবেন, অন্যান্য সকল ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। বুঝেছি? তাহলে কি কি পড়লাম আবার একটু খেয়াল করি। সর্বপ্রথম পড়লাম 2-এর ক, মানে 2-এর ক্লাসিফিকেশন গুলো শুধু নেই। 2-এ পড়লাম পুলিশ বাহিনীর সংজ্ঞা। 2-এর কয়ে পড়লাম জেলাকে ভেঙে ফেলতে পারবে, একত্রিত করতে পারবে, পরিবর্তন রদবদল আইনসঙ্গত বলে গণ্য হবে। 2-এর ক। 2-এর খ, আইজিপি মহোদয়কে নিয়োগ এবং তার ক্ষমতা কর্তব্য। আচ্ছা, 2-এর গ। 2-এর গয়ে বলেছে সাধারণ অফিসার এবং পুলিশ কর্মচারী নিয়ে পুলিশ বাহিনী গঠন হবে, তারাও একটি মাত্র পুলিশ বাহিনী বলে গণ্য হবে। 2-এর গ। 2-এর ঘয়ে বললো তাদেরকে যে কোনো জায়গায়, যে তাদেরকে বাংলাদেশের যে কোনো জায়গায় বদলি করা যাবে এবং তারা সিআরপিসি অনুযায়ী সকল ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। ক্লিয়ার এই চারটা? 2-এর ক খ গ ঘ আশা করি পরিষ্কার হয়েছে। তাহলে প্রথমে কি বললাম? জেলাগুলোকে পরিবর্তন রদবদল, আইজিপি মহোদয়ের ক্ষমতা, জেলা পুলিশের গঠন, তারপরে পড়লাম বদলি এবং তাদের ফৌজদারি কার্যবিধির ক্ষমতা প্রয়োগ। আশা করি 2 পরিষ্কার হয়েছে। 3 ধারা দেখবো, একটা লাইন আছে মাত্র 3 ধারায়। 3 ধারায় বলা হয়েছে পুলিশের কাজে বা কর্তব্যে কেউ কি করতে পারবে না, হস্তক্ষেপ করতে পারবে না। কর্তব্য কর্মে তত্ত্বাবধানকারী হবেন সরকার। তাহলে সরকার ব্যতীত অন্য কেউ পুলিশের কোনো ধরনের কাজে হস্তক্ষেপ করতে পারবে না। দেখেন একটু পড়ি, সরকার দেশের সকল অংশের পুলিশ বাহিনী সকল কার্যক্রম তত্ত্বাবধান করবেন এবং সরকার কর্তৃক ক্ষমতা প্রাপ্ত, হ্যাঁ রিফাত উল্টোপাল্টা মেসেজ দিবেন না, সরকার কর্তৃক ক্ষমতা প্রাপ্ত না হয়ে অন্য কোনো কেউ তাদের কাজে হস্তক্ষেপ করতে পারবে না। আমার ক্লাসে সবচেয়ে দুষ্ট ছেলে একটা আছে, সে হলো রিফাত, তার খালি মেসেজ। আচ্ছা, তাহলে বুঝতে পারলাম পুলিশের কর্তব্য কর্মে তত্ত্বাবধানকারী সরকার এবং হস্তক্ষেপকারীও সরকার। কত ধারা? 3 ধারা। এইবার আসেন দেখবো 4 ধারায় বলেছে পুলিশের প্রশাসনিক ক্ষমতা। আচ্ছা, জেলার প্রশাসনিক ক্ষমতা কে? জেলা ম্যাজিস্ট্রেটের। সমগ্র পুলিশের প্রশাসনিক ক্ষমতা এটা কিন্তু ভিন্ন বিষয়। এই যে প্রশাসনিক ক্ষমতা এগুলো থাকবে আইজিপি মহোদয়ের নিয়ন্ত্রণে। আমরা দেখলাম একটু আগে দেশের সকল অংশের পুলিশের প্রশাসনিক ক্ষমতা আইজিপি স্যার নিয়োগ পেল, নিয়োগ দেওয়া হয় 2-এর খ ধারা মোতাবেক, আর তার প্রশাসনিক ক্ষমতা আলোচিত হয়েছে 4 ধারা মোতাবেক। অর্থাৎ সকল পুলিশ সদস্য আইজিপি মহোদয়ের নিয়ন্ত্রণাধীন থাকবেন এবং এই সকল ক্ষমতা তার নিয়ন্ত্রণাধীন থাকবে। পাশাপাশি একজন আইজিপি সব সময় একজন ম্যাজিস্ট্রেটের পূর্ণ ক্ষমতা সম্পন্ন হবেন, অর্থাৎ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। কি পড়েছি আমরা? 12, 5, 35। এই যে পুলিশ আইনের 5 ধারায় দেখবো আমরা আইজিপি মহোদয়কে কি ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয়, কোন ক্ষেত্রে কি ক্ষেত্রে, এগুলো বলা আছে 5 ধারাতে। ফৌজদারি কার্যবিধির 12 ধারা পড়েছি, আর আমরা প্রবিধান পড়ে আসছি না 35-এর খ বিধি। তো একজন আইজিপি মহোদয় তার প্রশাসনিক ক্ষমতা হলো সমগ্র পুলিশ তার নিয়ন্ত্রণাধীন থাকবে বা পুলিশের সকল প্রশাসনিক ক্ষমতার অধিকারী তিনি হবেন।
পাশাপাশি জেলার যে প্রশাসনিক ব্যবস্থা সেটি পুলিশ সুপারের হাতে ন্যস্ত থাকবে, কিন্তু পুলিশ সুপার স্যার কার নিয়ন্ত্রণাধীন থাকবেন? জেলা ম্যাজিস্ট্রেটের নিয়ন্ত্রণাধীন থাকবেন। এই বিষয়গুলো খেয়াল করেন, এমসিকিউ প্রশ্ন দিবে। জেলা পুলিশ প্রশাসনিক ব্যবস্থা, জেলা পুলিশের প্রশাসনিক ব্যবস্থা কাকে দেওয়া হবে? প্রশাসনিক দায়িত্বে কে থাকবেন? পুলিশ সুপার স্যার। তাকে কে নিয়ন্ত্রণ করতে পারবে? তাকে কিন্তু ম্যাজিস্ট্রেটের নিয়ন্ত্রণে, তিনি জেলা ম্যাজিস্ট্রেটের নিয়ন্ত্রণে থাকবেন। এটা অনেক সময় ভুল করে আমরা অন্য পদমর্যাদা দিয়ে ফেলি, যে ডিআইজি স্যারের অধীনে থাকবেন অথবা জেলা ম্যাজিস্ট্রেট স্যারের নিয়ন্ত্রণাধীন থাকবেন। এটা মাথায় আসে না ওই সময়, যে না, আমাদের পুলিশ সদস্য সে আবার বা এসপি স্যার কেন জেলা ম্যাজিস্ট্রেটের অধীনে থাকবে? চারটা অপশন দেখলে ওই সময় গুলিয়ে যায়। তাহলে ভুল করা যাবে না। জেলার পুলিশ প্রশাসন ব্যবস্থার দায়িত্বে থাকবেন পুলিশ সুপার স্যার, কিন্তু তিনি কার নিয়ন্ত্রণাধীন থাকবেন? জেলা ম্যাজিস্ট্রেটের নিয়ন্ত্রণাধীন থাকবেন। আর সমগ্র বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থা কার নিয়ন্ত্রণাধীন? আইজিপি মহোদয়ের নিয়ন্ত্রণাধীন। এবং সরকারের সিদ্ধান্তক্রমে সহকারী পুলিশ সুপারকেও জেলার দায়িত্ব দেওয়া যেতে পারে। এটা যদি সরকার সিদ্ধান্ত নেয়, যে কাউকেই দায়িত্ব দিতে পারে। তাহলে বুঝতে পারলাম আমরা চার ধারায় কি বলেছে, অর্থাৎ প্রশাসনিক ক্ষমতাটার কথা বলেছে। এবার আসেন চারের কয়ে কি বলেছে। চারের কয়ে বলেছে আবার অতিরিক্ত আইজিপি স্যারদেরকেও নিয়োগ করা যাবে। কিছু কিছু অতিরিক্ত দায়িত্ব দেওয়ার জন্য অতিরিক্ত আইজিপি স্যারদেরকেও নিয়োগ করতে পারবে। আর পাঁচে আইজিপি স্যারের ক্ষমতা আমরা অলরেডি পড়ে ফেলেছি। সাতে যাব দণ্ড, সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারা, তাই না? পুলিশ আইনের মধ্যে যদি একটা ধারা বেছে বের করতে বলেন, যে স্যার একটা ধারা বের করেন, তাহলে সেটা হলো 7 ধারা। খুবই গুরুত্বপূর্ণ একটা ধারা, দণ্ডের ধারা। এটা কিন্তু বহুবার বহুবার পরীক্ষায় আসছে। আরো আছে অনেক গুরুত্বপূর্ণ, 23 ধারাটা গুরুত্বপূর্ণ আছে। বেআইনি সমাবেশ বা অবৈধ জনতা ছত্রভঙ্গ করার যে ধারাগুলো, 30, 30-এর কয়ের 1, 2, এগুলো গুরুত্বপূর্ণ আছে, আরো আছে। তবে দণ্ডের ধারাটা সর্বাপেক্ষা অধিক গুরুত্বপূর্ণ। তাহলে আসেন আমরা 7 ধারায় চলে যাব। তাহলে কি কি পড়ছি মনে আছে তো? পুরনো পড়া বলা যাবে না। 3 থেকে কি পড়লাম? 3 থেকে দায়িত্ব কার? কে হস্তক্ষেপ করতে পারবে? সরকার। পুলিশের সকল প্রকার কর্তব্য কর্মের জন্য তারা সরকারের নিকট জবাবদিহি হবে, আর কার কারো নিকটে নয়। তাহলে সরকার কেবলমাত্র হস্তক্ষেপ করতে পারবে বা তত্ত্বাবধানকারী বলে গণ্য হবে। 3। 4-এ পড়লাম পুলিশের প্রশাসনিক ক্ষমতা আইজিপি স্যারের কাছে থাকবে সমগ্র বাংলাদেশ, জেলা পুলিশ সুপার স্যারের কাছে, কিন্তু কার নিয়ন্ত্রণাধীন? জেলা ম্যাজিস্ট্রেট স্যারের নিয়ন্ত্রণাধীন। 4-এর কয়ে পড়লাম অতিরিক্ত আইজিপি স্যারকে নিয়োগ। 5-এ পড়লাম আইজিপি স্যারের ম্যাজিস্ট্রেসি পাওয়ার, অর্থাৎ তিনি ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন সরকারের প্রণীত বিধিবিধান সাপেক্ষে। ওই যে সত্যপ্রযোজ্য, অর্থাৎ অপরাধ দমন আইন শৃঙ্খলা রক্ষা ব্যতিরেকে অন্য ক্ষমতাগুলো আবার প্রয়োগ করতে পারবে না, সীমাবদ্ধতা রয়েছে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা 7 ধারা দেখবো। আসেন 7-এ দণ্ড। কাদের দণ্ড? অধস্তন পুলিশ কর্মচারীদের দণ্ড প্রদানের ক্ষমতা। আচ্ছা, আমরা কেন দণ্ডিত হই? অনেকগুলো দোষ আমাদের, তাই না? কি কি দোষ? অযোগ্যতা হতে পারে, সাধারণ দোষ ত্রুটি হতে পারে, কর্তব্য অবহেলা হতে পারে, ইত্যাদি। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অপরাধের দরুন আমাদেরকে দণ্ডিত করে থাকেন। তাহলে কাকে কে দণ্ড দান করবে? যদি এক কথায় জিজ্ঞাসা করেন যে স্যার কাকে কে দণ্ড দিবে, যাকে যে নিয়োগ দেয় তাকে সেই দণ্ড দিতে পারে। যেমন ধরেন কনস্টেবল দেরকে নিয়োগ দেয় কে? পুলিশ সুপার স্যার। তাহলে পুলিশ সুপার স্যার কিন্তু কি করতে পারেন? তাদেরকে দণ্ড দান করতে পারেন। এক কথায় বলতে গেলে নিয়োগকারী কর্তৃপক্ষ দণ্ডদানের জন্য ক্ষমতাবান। এছাড়াও বিভিন্ন পর্যায়ে দণ্ডদানের ক্ষমতাবান। মোটামুটি বলতে পারি পুলিশ সুপার থেকে তদূর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তারা, আইজিপি স্যার, ডিআইজি স্যার, সবাই তারা কি করতে পারেন? অধস্তন পুলিশ অফিসারদেরকে দণ্ডিত করতে পারেন অযোগ্যতা, দোষ ত্রুটি, কর্তব্য অবহেলার দরুন। তাহলে কেন দণ্ডিত হয়? অযোগ্যতা, দোষ ত্রুটি, কর্তব্য অবহেলা, তাই না? এগুলো হলে দণ্ডিত হই আমরা। আচ্ছা, কে কে দণ্ডদান করেন? এক কথা বললে নিয়োগকারী কর্তৃপক্ষ, আর যদি পদমর্যাদা দেয় পুলিশ সুপার থেকে তদূর্ধ্ব পদমর্যাদা। পরিষ্কার, বিষয়গুলো পরিষ্কার ভাবে মাথায় গেঁথে নেন। তাহলে কে দণ্ড দিতে পারে? পুলিশ সুপার স্যার থেকে তদূর্ধ্ব ডিএসি স্যার পারবে, আইজিপি স্যার তো এমনিই পারবে, সহকারী আইজিপি স্যার সবাই পারবেন। অর্থাৎ পুলিশ সুপারের উপরে যারা আছেন তারা সবাই পারবেন। আচ্ছা, আসেন দেখি দণ্ডগুলো কিরকম কিরকম হতে পারে। প্রথমে বলেছে যদি কোনো ব্যক্তি অসতর্কভাবে অবহেলার দরুন কোনো এরকম ডিউটি বা দায়িত্বে অবহেলা করে, তাহলে তাকে বিভিন্ন ধরনের দণ্ডে দণ্ডিত করা হয়। দণ্ডগুলো কিরকম হতে পারে? 1 মাসের বেতন সমপরিমাণ জরিমানা। 1 মাসের বেতন জরিমানা হতে পারে। 15 দিন। তাহলে এভাবে মনে রাখবো, 1 মাস, 1 মাসের অর্ধেক হলো 15 দিন। প্রথমে 1 মাসের বেতন টাকা দেন আগে, 1 মাসের বেতন সমপরিমাণ জরিমানা।
15 দিন পর্যন্ত বেড়াকে আটক রাখা, সদাচরণ বেতন থেকে বঞ্চিত করা, বিশেষ পদমর্যাদা ভাতা রহিত করা। তাহলে সদাচরণ বেতন আপনারা কেউ পাইছেন কিনা আমি জানি না, সদাচরণ বেতন টেতন আমি চোখেও দেখি নাই। তো দিতে পারে স্যাররা বা থাকতে পারে এরকম। সদাচরণ বেতন থেকে বঞ্চিত করা, বিশেষ পদমর্যাদা ভাতা রহিত করা। বিশেষ পদমর্যাদা আপনাকে দিতে, হয়তো আপনি ভালো কাজ করেছেন, আপনি একটা বিশেষ পদমর্যাদা পাবেন বা একটা ভাতা পাবেন, এটা রহিতকরণ করে দিতে পারে। তাহলে 4 রকমের অপরাধের মানে 4 ধরনের দণ্ডের কথা প্রথমে বলেছি, মানে এই দণ্ডগুলো তারা দিতে পারে। তাহলে 1 মাসের বেতন সম পরিমাণ জরিমানা অর্ধেক করেন, 15 দিন পর্যন্ত বেড়াকে আটক করে রাখা বা গার্ড ডিউটি করানো, এরপরে সদাচরণের বেতন থেকে বঞ্চিত করা এবং পদমর্যাদা ভাতা রহিত করা। এই ধরনের হতে পারে দণ্ডের একটা এক্সাম্পল দিয়েছে তারা। এরপরে মূল ক্লাসিফিকেশন হলো, পরে এই দণ্ডগুলোকে তারা 2 ভাগে ভাগ করেছে। কি কি? একটা হলো গুরুদণ্ড, একটা হলো লঘুদণ্ড। তাহলে এই যে 4 রকমের দণ্ড পড়লাম, এগুলো কিন্তু কোনোটা গুরুদণ্ডে পড়ে, কোনোটা লঘুদণ্ডেও পড়ে, তাই না? তাহলে প্রথমে এমনি এক্সাম্পল দিয়েছে যে কি কি ধরনের দণ্ডগুলো হতে পারে, এরপরে কিন্তু মূল পার্থক্য। তাহলে 2 রকমের দণ্ড দেখবো আমরা, গুরুদণ্ড এবং লঘুদণ্ড। তাহলে গুরুদণ্ড 5 প্রকার দেখবো, লঘুদণ্ড আছে 5 প্রকারের, তাই না? যদি প্রথম অক্ষরগুলো এভাবে নিয়ে আপনারা মুখস্থ করেন তাহলে আপনাদের ভুল হবে না, লিখতে ভুল করবেন না। তাহলে প্রথম অক্ষরগুলো যদি আপনি নেন, আগে লঘুদণ্ড গুলো নেই। দেখেন লঘুদণ্ডতে বলেছে সতর্কীকরণ, দন্ত স, তিরস্কার, তৈরসিকা তি, অতিরিক্ত ড্রিল, সরে অ, ফেটিক ডিউটি ফে, আরেকটা আতে হচ্ছে আটক বা নজরবন্দি। প্রথম অক্ষরগুলো নিয়ে স, তি, অ, ফে, আ এভাবে পড়তে পারেন, স, তি, অ, ফে, আ। তাহলে সতর্কীকরণ, তিরস্কার, অতিরিক্ত ড্রিল, ফেটিক, আটক বা নজরবন্দি এভাবেও পড়লে আপনি, যাদের এমনি মনে থাকে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, যাদের আবার মনে থাকে না, দেখা যায় লঘুদণ্ড গুরুদণ্ডে চলে যায়, গুরুদণ্ড লঘুদণ্ডে চলে আসে, তারা এই প্রথম অক্ষরগুলো দিয়ে মনে রাখবেন। স, তি, অ, ফে, আ। সতর্কীকরণ, তিরস্কার, অতিরিক্ত ড্রিল, ফেটিক ডিউটি, আটক বা নজরবন্দি। এই হলো লঘুদণ্ড। এবার আসেন চাকরি হতে অপসারণ। প্রথমে চাকরি হইতে বরখাস্তকরণ, অপসারণ, পদাবনতি, বেতন বৃদ্ধি স্থগিতকরণ, পদোন্নতি স্থগিতকরণ, এগুলো হলো গুরুদণ্ড। আবার এভাবেও মনে রাখতে পারেন, যেগুলো অনেক কঠিন না? বলেন, একটা লোককে চাকরি থেকে বরখাস্ত করা কত একটা কঠিন একটা দণ্ড। অপসারণ মানে চাকরি থেকে অপসারণ করে দেয়া। পদাবনতি মানে কি? র্যাঙ্ক ডিমোশন করে দেয়া, পদের অবনতি ঘটানো। বেতন বৃদ্ধি স্থগিতকরণ, ইনক্রিমেন্ট লাগতো লাগলো না, বেতন বৃদ্ধি স্থগিতকরণ, পদোন্নতি স্থগিতকরণ। তো এগুলো একটু কঠিন দণ্ড, তাই না? এভাবেও মনে রাখতে পারেন যে এগুলো গুরুদণ্ড। তাহলে গুরুদণ্ড কয়টা? 5টা। কি কি? চাকরি হতে বরখাস্তকরণ, অপসারণ, পদাবনতি, বেতন বৃদ্ধি স্থগিতকরণ, পদোন্নতি স্থগিতকরণ। আর লঘুদণ্ড কয়টা? 5টা। সতর্কীকরণ, তিরস্কার, অতিরিক্ত ড্রিল, ফেটিক, আটক বা নজরবন্দি। 2-3 বার পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা, একটু একটা লাইন দাগিয়ে ফেলি আমরা। যাদের সামনে বই আছে তারা একটু দ্রষ্টব্যের ভিতরে একটা লাইন আছে, দেখেন 2য় লাইন, এই লাইনটা দাগিয়ে ফেলেন। কি বলেছে দেখেন, এখানে বলেছে চাকরি থেকে বরখাস্ত বা অপসারণের আদেশ দিতে হলে কিংবা পদাবনতির আদেশ দিতে হলে কেবলমাত্র পুলিশ কর্মচারী নিয়োগকারী কর্তৃপক্ষই এই আদেশটা দিতে পারেন। তাহলে কে দিতে পারেন? নিয়োগকারী কর্তৃপক্ষ। এই ধরনের দণ্ডগুলোর ক্ষেত্রে অবশ্যই নিয়োগকারী কর্তৃপক্ষ হতে হবে। কখন দণ্ড দেয়া হয়? অযোগ্যতা, দোষ ত্রুটি, কর্তব্য অবহেলার দরুন দণ্ড দেয়া হয়। কাদের দণ্ড আলোচিত হয়েছে? অধস্তন। অধস্তন কারা? ওই যে সংজ্ঞা থেকে পড়ে আসলেন যারা অধস্তন, তাদের দণ্ড এখানে আলোচিত হয়েছে, সাব ইন্সপেক্টর থেকে নিচে। কে কে দণ্ড দিতে পারে? পুলিশ সুপার থেকে তদূর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তা। কি কি দণ্ডগুলো দিতে পারে? 2 রকমের দণ্ড দিতে পারে, লঘুদণ্ড, গুরুদণ্ড। লঘুদণ্ডগুলো কি কি? সতর্কীকরণ, তিরস্কার, অতিরিক্ত ড্রিল, আটক, ফেটিক, আটক বা নজরবন্দি। গুরুদণ্ডগুলো কি কি? চাকরি হতে বরখাস্তকরণ, অপসারণ, পদোন্নতি, বেতন বৃদ্ধি স্থগিতকরণ, পদোন্নতি স্থগিতকরণ। এটাও প্রথম অক্ষর দিয়ে মনে রাখতে পারেন। আচ্ছা, এই ছিল আমাদের 7 ধারা। এবার আসেন, এখানে 7 ধারাতে কিছু অতিরিক্ত বিষয় আছে যেগুলো আমাদেরকে জানতে হবে। যেমন ধরেন ডিসমিসাল এবং ডিসচার্জের মধ্যে পার্থক্য।
বলে না সবকিছু ডিসমিস হয়ে গেছে, এরকম বলে না অনেক সময়, আমরা কিন্তু বলি ডিসমিস মানে কি, একেবারেই শেষ হয়ে যাওয়া কোনো ব্যক্তির চাকরি থেকে যদি ডিসমিসাল করা হয় তাহলে তাকে আর পুনরায় নিয়োগ নিষিদ্ধ হয়ে যায়, তিনি আর সরকারি চাকরিতে নিয়োগ পান না। অর্থাৎ চাকরি থেকে একেবারেই অপসারণ করে দেওয়াটাকেই বলে ডিসমিসাল। বুঝতে পারলাম? আরেকটা হলো ডিসচার্জ। এই কথার ভেতরেই সংজ্ঞা লুকিয়ে আছে। ডিসচার্জ, চার্জ মানে কি, কাউকে চার্জ দেয়া, দায়িত্ব দেয়া। তো ডিসচার্জ মানে কি, দায়িত্ব থেকে অব্যাহতি। আপাতত আপনাকে দায়িত্ব থেকে অব্যাহতি করা হলো, অর্থাৎ সরকারি কর্মচারী ডিসচার্জ করা হলে তিনি কি পারেন, আবার তাকে নিয়োগ করা যায়, পুনরায় নিয়োগ নিষিদ্ধ হয় না। তাহলে কোনটা বেশি গুরুতর দণ্ড বলেন তো? ডিসমিসাল হলো বা ডিসমিস করে দেয়া হলো বেশি গুরুতর দণ্ড। তাহলে ডিসমিসাল এবং ডিসচার্জ এই দণ্ডগুলো যদি কাউকে দেয়া হয়, ডিসমিসাল করা হলে তার আর কি হয় না, সরকারি কাজে পুনরায় নিয়োগ নিষিদ্ধ হয়ে যায়। ডিসচার্জের ক্ষেত্রে কিন্তু এটা হয় না। ডিসমিসাল অপেক্ষাকৃত কঠিনতর দণ্ড বা গুরুদণ্ড, ডিসচার্জ হচ্ছে অপেক্ষাকৃত স্বল্প দণ্ড। মানে ডিসচার্জ হলো ডিসমিসালের থেকে কম, গুরুদণ্ডটা আর কি, এটা দণ্ড একটু কম আর কি, তাই না? অপেক্ষা, এটাতে তো আপনি সরকারি চাকরিতে আবার নিয়োগ পাচ্ছেন, কিন্তু ডিসমিস হয়ে গেলে, ডিসমিসাল হয়ে গেলে সেখানে আর নিয়োগ পায় না। এই হলো পার্থক্য। আসে কিন্তু ডিসমিসাল এবং ডিসচার্জের মধ্যে পার্থক্য লিখুন। আচ্ছা, এবার আসেন আর একটু দেখি সাসপেনশন বলে একটা কথা বলা আছে। সাসপেনশন কিন্তু কোনো দণ্ড নয়, সাসপেনশন করে রাখে না, আমরা দেখি না। আচ্ছা, আমরা দেখি যে সাসপেনশন করে রাখে, যে কোনো একটা ঘটনা ঘটলে কোনো পুলিশ কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ দেওয়া হয় আগেই সাসপেনশন করে রাখে, তাই না? তো সাসপেনশন কিন্তু কোনো দণ্ডের মধ্যে পড়ে না। বলতে পারেন যে স্যার সাসপেনশন হয়ে গেলে শুধু বেসিক পায়, বেতন পায় না, এই সেই, তাহলে দণ্ড নয় কেন? দণ্ড, কিন্তু এটা হলো স্পেশাল একটা দণ্ড, বিশেষ দণ্ড বলা হয় সাসপেনশনকে। বিশেষ দণ্ড বলা হয় কেন? বিশেষ দণ্ড বলা হয়, সাসপেনশন কালীন ওই ব্যক্তির বিরুদ্ধে তদন্ত চলমান থাকে, পরে অপরাধ প্রমাণিত হলে তাকে মূল দণ্ড প্রদান করা হয়। তাহলে সাসপেনশন বলতে আবার যদি দেখে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি, তখন আবার তাকে নিয়োগ করা হয় বা সাসপেনশন উইথড্র করে নিয়ে ফেলে সারা। তাহলে সাসপেনশন কি এই জন্য বিশেষ ব্যবস্থা, অর্থাৎ কোন সরকারি কর্মচারী, তার উপরে নিয়ম কানুন সকল কিছু বলবৎ থাকবে, তিনি সকল নিয়ম কানুন মেনে চলবেন। শুধু কি দেওয়া হবে না, তাকে কিন্তু ডিউটি দেওয়া হয় না, তাই না? কর্তব্য এবং ক্ষমতা থাকে না, তার যে ক্ষমতা সেটা থাকবে না, তার কর্তব্য থাকবে না, কিন্তু নিয়ম কানুন গুলো তার উপরে ঠিকই বলবৎ থাকবে। এবং এই সময় তার বিরুদ্ধে ওই অভিযুক্ত, যে ঘটনায় অভিযুক্ত তিনি, সেই ঘটনা তদন্তাধীন থাকে। এই জন্য সাসপেনশনকে বলা হয় বিশেষ দণ্ড। তাহলে সাসপেনশনকে কেন বিশেষ দণ্ড বলা হয়, এরকম প্রশ্ন দিলে কি লিখবো? কোনো একজন পুলিশ অফিসারকে সাসপেনশন প্রদান করা হলে বা সাসপেন্ড করা হলে, তিনি বরখাস্ত করা হলে ওইটুকু সময়ের জন্য তিনি কি হন, সাসপেনশন কালীন সময় তার উপরে সকল প্রকার নিয়ম কানুন বলবৎ থাকে, কিন্তু কি থাকে না, তার কর্তব্য এবং ক্ষমতা থাকে না। পাশাপাশি তার বিরুদ্ধে অপরাধের অভিযোগ কি থাকে, তদন্তাধীন থাকে। এই জন্য সাসপেনশনকে কি বলা হয়? হ্যাঁ, একদিকে রোল কল থাকে, একদিকে তদন্ত থাকে, তার বিরুদ্ধে তদন্ত চলছে, আবার তাকে 3 বেলা রোল কলও দিতে হয়, এরকম হয়, তাই না? তো এই সময় নিয়ম কানুন গুলো ঠিকই বলবৎ থাকে, কিন্তু কি থাকে না, তার দায়িত্ব ডিউটি থাকে না, বা তার যে ক্ষমতা থাকে না। এই হচ্ছে বিষয়। এবার আসেন সাসপেনশন কখন বৈধ, এরকম যদি প্রশ্ন দেয়, সাসপেনশন কখন বৈধ? কোন সরকারি কর্মচারী অথবা কোন পুলিশ অফিসার, এখানে যেহেতু আমরা পুলিশ আইন পড়ছি, পুলিশ পুলিশ কর্মচারীকেই বোঝানো হয়েছে। এই যে পুলিশ কর্মচারী, তার চাকরিতে থাকা যদি জনস্বার্থ বিরোধী বলে বিবেচিত হয়, আপনি রিফাত, আপনি যদি এখন চাকরিতে থাকেন, যে কোনো জনসাধারণকে গুলি করে দিতে পারেন, কার উপর আক্রোশ বশত ক্ষতি করে ফেলতে পারেন, এরকম পরিস্থিতি তৈরি হয়ে গেলে, জনস্বার্থ বিরোধী হয়ে গেলে, এইটুকু সময়ের জন্য সাসপেনশন বৈধ। বুঝতে পারলাম? কতগুলো প্রশ্ন পড়লাম। তাহলে দণ্ড পড়লাম কত প্রকার? 2 প্রকার, লঘুদণ্ড, গুরুদণ্ড। লঘুদণ্ড 5 প্রকার, গুরুদণ্ড 5 প্রকার। আর কি কি পড়লাম? লঘুদণ্ড গুরুদণ্ডের মধ্যে পার্থক্য পড়িনি। লঘুদণ্ডের ক্ষেত্রে আপিল করতে পারবেন না, গুরুদণ্ডের ক্ষেত্রে আপিল করা যাবে। লঘুদণ্ডের ক্ষেত্রে আপিলের সুযোগ নাই, গুরুদণ্ডের ক্ষেত্রে আপিলের সুযোগ আছে। আবার দেখেন, লঘুদণ্ডের ক্ষেত্রে ওইভাবে প্রসিডিং হয় না, কিন্তু
গুরুদণ্ডের ক্ষেত্রে কিন্তু ডিপার্টমেন্টাল প্রসিডিং হয়, কৈফিয়ত তলব হয়, আরো বিভিন্ন কিছু হয়। লঘুদণ্ডের ক্ষেত্রে এরকম ডিপার্টমেন্টাল প্রসিডিং এর প্রয়োজন হয় না, লঘুদণ্ড অনেক সময় তিরস্কার দিয়ে দেয়, সার্ভিস বুকে একটা তিরস্কার হয়ে গেল। কিন্তু গুরুদণ্ডের ক্ষেত্রে ডিপার্টমেন্টাল প্রসিডিং হয় ওই ব্যক্তির বিরুদ্ধে বা ওই কর্মচারীর বিরুদ্ধে। এরপরে কি পড়লাম, ডিসমিসাল এবং ডিসচার্জের পার্থক্য বললাম, কোনটাতে আপনি নিয়োগ নিষিদ্ধ, কোনটাতে নিয়োগ। গুরুতর দণ্ডটা হলো ডিসমিসাল। এরপরে আর কি পড়লাম, সাসপেনশন। বিশেষ দণ্ড বলা হয় কাকে? সাসপেনশনকে। কেন সাসপেনশন বৈধ? সাসপেনশন কখন বৈধ? যখন সংশ্লিষ্ট পুলিশ কর্মচারীর চাকরিতে থাকা জনস্বার্থ বিরোধী বলে বিবেচিত হবে, তখন সাসপেনশন বৈধ। পরিষ্কার? তাহলে 7 ধারায় অনেকগুলো তথ্য, অবশ্যই এই তথ্যগুলো মনে রাখতে হবে। কে দেয় দণ্ড, কাদেরকে দণ্ডিত করে, কি কারণে দণ্ডিত করে, এগুলো সব জানতে হবে। আর বিশেষ দণ্ড কাকে বলে, ডিসমিসাল ডিসচার্জ কখন দেওয়া হয়, কোন দণ্ডে নিয়োগ নিষিদ্ধ হয়, কোনটাতে হয় না। সাসপেনশনকে কি ধরনের দণ্ড বলা হয়? বিশেষ দণ্ড বলা হয়। কেন বৈধ? জনস্বার্থ বিরোধী হলে বৈধ। দেখছেন কতগুলো প্রশ্নের উত্তর আমরা শিখলাম। এইবার আসেন আমরা 8 ধারায় যাব। 8 ধারায় বলেছে পুলিশ নিয়োগ। এই যে সকল পুলিশ সদস্য আমরা নিয়োগ পাই, শুধুমাত্র 4 ধারায় উল্লিখিত যে কর্মকর্তাদের কথা বলা হয়েছে, অর্থাৎ আইজিপি, অতিরিক্ত আইজিপি মহোদয়, তাদের ব্যতিরেকে অন্যান্য পুলিশ সদস্য যারা, তারা নিয়োগের সময় একটি নিয়োগপত্র পাবেন। এই নিয়োগপত্র কার স্বাক্ষর থাকবে? আইজিপি মহোদয় অথবা আইজিপি মহোদয় নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার স্বাক্ষরিত একটি নিয়োগপত্র পাবেন। তাহলে পুলিশ কর্মকর্তা নিয়োগের সময় একটি নিয়োগপত্র পাবেন, পুলিশ কর্মকর্তা কর্মচারী একটি নিয়োগপত্র পাবেন। সেটাতে অবশ্যই আইজিপি স্যার অথবা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার সিল মোহরাঙ্কিত স্বাক্ষরিত থাকবে বা স্বাক্ষরিত হবে। এবার আসেন, আপনি কোনো কারণে চাকরিচ্যুত হলেন, পদত্যাগ, বরখাস্ত বা অন্য কোনো কারণে আপনার নিয়োগটাই বাতিল হয়ে গেল বা নিয়োগের অবসান ঘটলো, তখন আপনাকে এই নিয়োগপত্রটা জমা দিতে হবে। এই হলো 8 ধারার বিধান। আমরা দেখব এই নিয়োগপত্র যদি জমা না দেয়, তাহলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা কর্মচারী কত ধারা মোতাবেক দণ্ডিত হবেন। দেখবো আমরা 28 ধারা মোতাবেক দণ্ডের ব্যবস্থা রয়েছে। আচ্ছা, যাই নিয়ে অত দূর যেয়ে নেই। তাহলে 28 হলো পুলিশ, দুঃখিত, 8 হলো পুলিশ নিয়োগ। তাহলে নিয়োগের সময় কি পাবে? নিয়োগপত্র পাবে। এই নিয়োগপত্রে কার স্বাক্ষর থাকবে? হয় আইজিপি স্যারের স্বাক্ষর থাকবে অথবা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার স্বাক্ষর থাকবে। কখন নিয়োগপত্র জমা দিতে হবে? নিয়োগের অবসান ঘটলে, পদত্যাগ, বরখাস্ত ইত্যাদি কারণে যদি নিয়োগের অবসান ঘটে, তখন এই নিয়োগপত্র জমা দিতে হবে। এবার আসেন আমরা একটু 9 ধারাটা দেখব। পুলিশের চাকরিতে ইস্তফা দেওয়ার নিয়ম। আপনি চাকরি ছাড়তে পারবেন, সমস্যা নাই, আপনার এখানে স্বাধীনতা দেওয়া হয়েছে। তবে কিছু নিয়ম কানুন আছে। কিরকম? আপনি যদি চাকরি থেকে ইস্তফা দিতে চান, অবশ্যই পুলিশ সুপার স্যার, কে? পুলিশ সুপার স্যার অথবা ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো কর্মকর্তার অনুমোদন সাপেক্ষে আপনি কি করতে পারবেন? চাকরি থেকে ইস্তফা দিতে পারবেন। তবে অবশ্যই আপনাকে 2 মাস পূর্বেই লিখিত একটা নোটিশ দিতে হবে, স্যারদেরকে জানাতে হবে যে আপনি আর চাকরিতে থাকতে চান না। তাহলে 2 মাসের লিখিত নোটিশ না দিয়ে কোনো পুলিশ সদস্য কি করতে পারবে না? চাকরি থেকে ইস্তফা দিতে পারবে না। আচ্ছা, ধরেন পুলিশ সুপার স্যারের অনুমোদন নিতে পাচ্ছেন না, কারণ তিনি নাই, তার জায়গায় অন্য কোনো কর্মকর্তাকে ক্ষমতাপ্রাপ্ত করা হয়েছে, তার অনুমোদন সাপেক্ষেও কি করা যাবে? চাকরি থেকে তার অনুমতি নিয়েও পদত্যাগ করা যাবে। তাহলে 9 ধারা থেকে জানার বিষয় কয়টা? 2টা। একটা হলো চাকরি থেকে ইস্তফা দিতে পারবেন, কাকে জানাতে হবে? হয় পুলিশ সুপার স্যার অথবা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা, 2 জন। এই 2 ব্যক্তিকে জানাতে হবে কত মাস পূর্বে? 2 মাস পূর্বে। তাহলে 2টা কথা না? চাকরি থেকে ইস্তফা দেওয়ার নিয়ম কত ধারা? 9 ধারা। কতদিন পূর্বে জানাতে হবে? 2 মাস পূর্বে লিখিত নোটিশ দিতে হবে। কাকে? পুলিশ সুপার স্যারকে অথবা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাকে। আসেন 10 ধারা দেখবো আমরা। পুলিশের দায়িত্বে নিয়োজিত থাকাকালীন আপনি অন্য কোনো কর্তব্য কর্মে নিয়োজিত হতে পারবেন না, আইজিপি মহোদয়ের লিখিত অনুমোদন ব্যতীত। তাহলে আইজিপি স্যার যদি আপনাকে লিখিতভাবে অনুমোদন দেয় যে না, আপনি পুলিশের চাকরির পাশাপাশি ভ্যান চালাতে পারবেন, তাহলে আপনি পারবেন, সমস্যা নেই, তাই না? 10 ধারা কি বলে আপনাকে দেখেন, ইন্সপেক্টর জেনারেলের লিখিত অনুমতি ব্যতীত পুলিশ কর্মচারী এই আইনের অধীনে অন্য কোনো কর্তব্য কর্মে নিয়োজিত হতে পারবে না। তাহলে আইজি স্যার অনুমোদন দিলে পারা যাবে, এছাড়া আপনি অন্য কোনো কর্তব্য কর্মে নিয়োজিত হতে পারবেন না। কত ধারা? 10 ধারা, পুলিশ আইনের 10 ধারা। আচ্ছা, এবার একটু মনে করে দেখি, পিআরবি পড়ে আসছি না এরকম একটা প্রবিধান? কত বিধি যেন পড়লাম? পুলিশ সদস্য
নিজের দায়িত্ব ব্যতীত অন্য কোনো কর্তব্য কর্মে নিযুক্ত হতে পারবেন না। ধন্যবাদ রিয়েলমি। আপনি নামটা লিখলে কি হয় ভাই? তাহলে 110 ধারা মোতাবেক বলা আছে কি অন্য কোনো কর্তব্য কর্মে নিয়োজিত হতে পারবে না। আচ্ছা, পুলিশ সদস্য নিলামে অংশগ্রহণ করতে পারবে না। ফৌজদারি কার্যবিধির কত ধারায় পড়ছি আব্দুল সালাম ভাইয়া বলেন? ফৌজদারি কার্যবিধির কত ধারায় পড়লাম? নিলামে যিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তিনি নিলামে অংশগ্রহণ করতে পারবেন না। মিজানুর ভাইয়া লিখছে দণ্ডবিধি 168, পেনাল কোড 168-তে দণ্ডের ব্যবস্থা। কিন্তু নিয়ম কোথায়? নিয়ম সিআরপিসি তেও বলা আছে। সিআরপিসি কত? 110 ধারাও দিতে পারবেন, ঠিক আছে, কিন্তু সিআরপিসি তে বলা আছে 560 ধারা। তানিয়া তোমাকে অসংখ্য ধন্যবাদ। দেখছেন, মাথায় কিন্তু ধারাগুলা ঘুরঘুর করতে হবে। কতবার করে এগুলো জিজ্ঞাসা করি, ক্লাসে মনোযোগ থাকলে আজকে উত্তর দিতে পারতেন। এইটাই তো ঘুরে ঘুরে জিজ্ঞাসা করি। তাহলে 560 ধারায় বলেছে যে আপনি নিলামে ডিউটি করতে পারবেন, কিন্তু কি করতে পারবেন না? নিলামে ডাক ডাক হাঁক দিতে পারবেন না। তাহলে আইজিপি স্যারের অনুমোদন ব্যতীত পুলিশ আইনের 10 ধারায় বলা হলো অন্য কোনো কর্তব্য কর্মে নিযুক্ত হতে পারবেন না। এবার আসেন আমরা 12 ধারাটা দেখবো। এই যে 5 নং আইনের 12 ধারা পেয়েছি আমরা খুঁজে। বলা হয়েছে কি প্রবিধান প্রণয়ন করেছেন আইজিপি মহোদয়, বা প্রবিধান যে প্রণয়ন হলো সেই সময়ে এটা 12 ধারা অনুযায়ী, এই যে 12 ধারায় বলা আছে প্রশাসনিক কাজে-কর্মে আইজিপি মহোদয় যে কোনো সময় পুলিশ বাহিনীর কল্যাণার্থে মঙ্গলার্থে ট্রেনিং থেকে শুরু করে তাদের নিয়োগ, শ্রেণী বিভাগ, পদোন্নতি, যে কোনো সুযোগ সুবিধা চিন্তা ভাবনা করে তিনি প্রবিধান প্রণয়ন করতে পারবেন। এই যে 12 ধারার ক্ষমতা বলে, তো এই যে 700 কত বিধি প্রস্তাব গঠন করছে তারা, দেখছেন তো? তো এই ক্ষমতাটা দেয়া হয়েছে পুলিশ আইনের 12 ধারায়। বলেছেন আইজিপি মহোদয় বা আইজিপি স্যার তিনি কি করতে পারবেন? পুলিশ বাহিনীর যেহেতু তিনি পুলিশ বাহিনীর অভিভাবক, সেহেতু তিনি পুলিশ বাহিনীর গঠন, শ্রেণী বিভাগ, তাদের দায়িত্ব কর্তব্য, পোশাক পরিচ্ছদ, অস্ত্র শস্ত্র থেকে শুরু করে সকল প্রকার নিয়ম কানুন প্রণয়নের জন্য যে কোনো সময় যে কোনো ধরনের আদেশ জারি করতে পারবেন, নিয়ম কানুন জারি করতে পারবেন। তবে হ্যাঁ, অবশ্যই সরকারের অনুমোদন লাগবে সেটাতে। সরকারের অনুমোদন সাপেক্ষে তিনি যে কোনো সময় যে কোনো নিয়ম কানুন বা আদেশ জারি করতে পারবেন। এই ছিল 12। এখান থেকেই কিন্তু পিআরবির সৃষ্টি। 13 ধারা থেকে আমরা 15 ধারা পর্যন্ত পড়বো, সময় নাই, আছে 9টা 23 বাজে। আচ্ছা, 13টা অন্তত নেই। পড়া বেশি হয়ে যাচ্ছে নাকি বলেন? একটু মেসেজ দেন দেখি। পুলিশ আইন তো সবারই পড়া একবার করে। 13 ধারায় যাই। সবাই লিখতেছেন না, পড়া এত কম পড়লে হবে? 3 লেকচারে শেষ হবে না। আসেন দেখি 13 ধারায় বলেছে। ভাইয়া 13 ধারাটা নেই, 13টা। যা আরেকটু পড়ি, আরেকটু পড়ি। জেলা পুলিশ সুপার, জেলা পুলিশ সুপারের অতিরিক্ত পুলিশ নিয়োগের ক্ষমতা 12 পর্যন্ত থাকুক। আপনারা পড়বেন কবে? আপনাদের পরীক্ষার ডেট যদি কালকেই দেয় কি করবেন তখন? তখন তো আমার সাথে চিল্লাচিল্লি করে বলবেন যে হচ্ছে স্যার এখন এখন কিভাবে শেষ করব। আচ্ছা আসেন আমরা 13 ধারা দেখি, কথায় যাই না। জেলা পুলিশ সুপারের অতিরিক্ত পুলিশ নিয়োগ সোজা, খুবই সোজা, মনোযোগ দেন, দেখেন। এসপি স্যার কি করতে পারবে? যে কোনো আবেদনকারী ব্যক্তির আবেদন ক্রমে আইন শৃঙ্খলা রক্ষার জন্য যে কোনো জায়গায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে পারবে। তাহলে 13তে কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে? এসপি স্যার। দেখেন 14 ধারায় বলছে আইজিপি স্যারের ক্ষমতা। আইজিপি স্যার তো যে কোনো জায়গায় যে কোনো সময় নিয়োগ করতে পারবে অতিরিক্ত পুলিশ, তাই না? জেলার ক্ষেত্রে এসপি স্যারের কথা বলা আছে 13 ধারায়। 14 ধারায় রেলপথ, খালপথ, টেলিগ্রাফ এই সমস্ত গুরুত্বপূর্ণ এলাকার কথা বলা হয়েছে যেখানে অধিক সংখ্যক লোক সমাগম, যেমন ইন্ডাস্ট্রিয়াল এরিয়াগুলো আমরা বলতে পারি। এই সমস্ত জায়গায় সরকারের অনুমোদন সাপেক্ষে আইজিপি স্যার কি করতে পারবেন? অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করতে পারবেন। তাহলে 13তে অতিরিক্ত পুলিশ মোতায়েন, 14তেও অতিরিক্ত পুলিশ মোতায়েন, আবার 15তেও দেখবেন উপদ্রুত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন বা তাদের ব্যয়ভার সংক্রান্ত নীতিমালা বলা হয়েছে। আগামী ক্লাসে আমরা যাব ইনশাল্লাহ। একটু আইডিয়া নিয়ে রাখলাম যে দেখেন 13 ধারাতেও অতিরিক্ত পুলিশ, এই অতিরিক্ত পুলিশ আমরা 13, 14, 15 তিনটা ধারাই ব্যবহার করতে পারবো। তাহলে 13তে বলেছে এসপি স্যার নিয়োগ দিবে, 14তে বলেছে আইজিপি স্যারের নিয়োগের ক্ষমতা। এখান থেকে 14 কয়ও বলেছে আইজিপি স্যার আবার রেলওয়ে রক্ষী বাহিনীকেও কি করতে পারবে? পুলিশ বাহিনীতে কনভার্ট করতে পারবে। আবার দেখবো 15তে আবার সরকারের ক্ষমতা বলা আছে, যে কোনো বিশৃঙ্খল এলাকা বা উপদ্রুত এলাকায় সরকারও অতিরিক্ত পুলিশ নিয়োগ করতে পারবে। যাক, এইটুকুই থাকলো। আগামী ক্লাসে আমরা দেখবো
কখন কিভাবে আবেদন করবে, কতদিন পূর্বে তুলে নিবে বা উঠিয়ে নিবে। আসেন ছোট করে রিভিশনে যাব, কি কি পড়লাম। পুলিশ আইন কত সালের আইন? 1861 সালের আইন। কত নম্বর আইন? 5 নম্বর আইন। সংজ্ঞাগুলো কি কি পড়লাম? 1 জেলা ম্যাজিস্ট্রেট কে? তিনি জেলার প্রধান প্রশাসনিক কর্মকর্তা, যিনি বিচারক হিসেবেও ক্ষমতা প্রয়োগ করতে পারেন। 3 পড়লাম পুলিশ। তাহলে পুলিশ কি? পুলিশ হচ্ছে 1861 সালের পুলিশ আইনের অধীনে নিযুক্ত কর্মকর্তা বা কর্মচারীকে বোঝাবে। 3, 1-3। তারপরে নিলাম 1-5। 1-5-এ বলেছে পুলিশ সুপার স্যার বলতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান যিনি, অথবা জেলা পর্যায়ে সকল প্রকার আইন শৃঙ্খলার কার্য সম্পাদনের জন্য যিনি অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করেন, তাকে পুলিশ সুপার বলে বা সুপারিনটেনডেন্ট বলে। এসপি স্যার। আচ্ছা, এখানে কে কে দায়িত্ব পালন করতে পারেন? এসপি থেকে তদূর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তা। এখন তো রিভিশন চলছে। এরপরে 2-এ পড়লাম পুলিশ বাহিনীর সংজ্ঞা। 2-এর ক-এ পড়লাম রদ বদল পরিবর্তন করতে পারবে। 2-এর ক। 2-এর খ-এ পড়লাম আইজিপি মহোদয়দেরকে নিয়োগ করবেন এবং তারা প্রশাসনিক দায়িত্ব পালন করতে পারবেন, সমগ্র পুলিশ প্রশাসনের দায়িত্ব পালন করতে পারবেন অভিভাবক হিসেবে। 2-এর গ-এ পড়লাম জেলা পুলিশ কিভাবে নিয়োগ পাবে, কিছু কর্মচারী কিছু অফিসার নিয়ে জেলা পুলিশদেরকে নিয়োগ করবে, তারাও একটি মাত্র পুলিশ বাহিনী বলে গণ্য হবে, তাদের সংখ্যা, নিযুক্তি, বেতন, রেশন এগুলো সবকিছু নির্ধারিত হবে, বিধি দ্বারা নির্ধারিত হবে। আচ্ছা, 2-এর ঘয়ে বললো, ঠিক আছে অবশ্যই। 2-এর ঘয়ে বললো পুলিশ সদস্যদেরকে যে কোনো জেলায় নিয়োগ করা যাবে এবং তারা ফৌজদারি কার্যবিধির ক্ষমতা প্রয়োগ করতে পারবে। 3-এ কর্তব্য কর্মে তত্ত্বাবধানকারী সরকার। 4-এ আইজিপি স্যারকে নিয়োগ করবে এবং তারা প্রশাসনিক, দুঃখিত 2-এ নিয়োগ হলো না, 2-এর খয়ে এখানে শুধু ক্ষমতা, প্রশাসনিক ভাবে তিনি সমগ্র বাংলাদেশের প্রশাসনিক ক্ষমতাটা তার হাতে ন্যস্ত থাকবে। জেলা পর্যায়ের ক্ষমতা থাকবে পুলিশ সুপারের কাছে এবং তিনি জেলা ম্যাজিস্ট্রেটের নিয়ন্ত্রণাধীন থাকবেন। এরপরে পড়লাম 4-এর কয়ে অতিরিক্ত আইজিপি স্যারদেরকে নিয়োগ দরকার নাই। 5 ধারায় পড়লাম 12-5-35, অর্থাৎ আইজিপি মহোদয় সমগ্র বাংলাদেশে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন, তবে সেটা সীমিত করে দেয়া হয়েছে সরকারের অনুমোদন সাপেক্ষে। 7-এ হলো দণ্ড, অধস্তন কর্মচারীদেরকে দণ্ডের আওতায় নিয়ে আসা যাবে। 2 রকমের দণ্ড আছে, লঘুদণ্ড, গুরুদণ্ড। গুরুদণ্ডগুলো হলো চাকরি থেকে বরখাস্তকরণ, অপসারণ, পদোন্নতি, বেতন বৃদ্ধি, স্থগিতকরণ, পদোন্নতি, স্থগিতকরণ। লঘুদণ্ডগুলো হলো সতর্কীকরণ, তিরস্কার, অতিরিক্ত ড্রিল, ফেটিক, আটক বা নজরবন্দি, সাসপেনশন, কিছুদিনের জন্য কর্তব্যচ্যুতিকে সাসপেনশন বলা হয়। এটি একটি বিশেষ দণ্ড। এই দণ্ড চলাকালীন, এটা কিন্তু এমসিকিউ এসেছে, এই দণ্ড চলাকালীন কি থাকে না? দায়িত্ব কর্তব্য থাকে না, নিয়ম কানুন থাকে না, সংশ্লিষ্ট কর্মকর্তার কর্তব্য থাকে, নিয়ম কানুন গুলো বলবৎ থাকে, সবগুলাই কোনোটাই নয়। তাহলে কি শুধুমাত্র তার ডিউটি থাকে না বা দায়িত্ব কর্তব্য ক্ষমতা থাকে না, কিন্তু তার উপরে নিয়ম কানুন গুলো বলবৎ থাকে। তাহলে লঘুদণ্ড গুরুদণ্ডের পার্থক্য কি? আপনি লঘুদণ্ডের ক্ষেত্রে আপিল করতে পারবেন না, গুরুদণ্ডের ক্ষেত্রে আপিলের ব্যবস্থা রয়েছে। লঘুদণ্ডের ক্ষেত্রে ডিপার্টমেন্টাল প্রসিডিং হয় না, গুরুদণ্ডের ক্ষেত্রে প্রসিডিং হয়। আচ্ছা, এরপরে সাসপেনশন কখন বৈধ? যখন তার চাকরিতে থাকা জনস্বার্থ বিরোধী বলে বিবেচিত, তখন সাসপেনশন বৈধ বলে গণ্য হবে। ডিসমিসাল, ডিসচার্জ, পুনরায় চাকরিতে নিয়োগ নিষিদ্ধ হয়ে যায়, ডিসমিস হয়ে গেলে আর নিষিদ্ধ পারবেন না, আর ডিসচার্জ হলে নিয়োগ আবার পেতে পারেন। 8-এ পড়লাম পুলিশ নিয়োগ। কিভাবে পুলিশ নিয়োগ হবে? সরকার নিয়োগ করবে এবং আইজিপি মহোদয় কর্তৃক স্বাক্ষরিত অথবা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত কোন নিয়োগপত্রের মাধ্যমেই তারা নিযুক্ত হবেন। কোনো কারণে চাকরির অবসান হয়ে গেলে এই নিয়োগপত্রটা কি করতে হবে? জমা দিতে হবে। 8, 9-এ পড়লাম চাকরি থেকে ইস্তফা দেওয়ার নিয়ম। 2টা কথা পড়লাম, কিভাবে 2 মাস পূর্বে লিখিত নোটিশ দিবে, পুলিশ সুপার স্যারকে জানাবে অথবা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাকে জানাবে। 10-এ পড়লাম অন্য কোনো চাকরিতে নিয়োজিত হওয়া যাবে না। 12-তে পড়লাম প্রশাসনিক কাজে কর্মে আইজিপি মহোদয় যে কোনো সময় যে কোনো ধরনের ভালো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। এরপরে 13 পড়ার দাওয়াত থাকলো আগামী ক্লাসে আপনাদেরকে। ধন্যবাদ সবাইকে। ও আচ্ছা, শেষ করার আগে যাদের যাদের সময় নেই তারা বের হয়ে যেতে পারেন, সময় আছে যাদের। শোনেন রিফাত, আপনি বললেন স্যার পুলিশ কাকে বলে। আচ্ছা, আপনি যদি পুলিশের ফুল ফর্মটা দেখেন, পিতে হচ্ছে পোলাইট, তাই না? আমরা এগুলো তো জানি। পিতে হচ্ছে পোলাইট, নম্র, ভদ্র। এলতে লয়েল, বিশ্বস্ত। ক্যাডেট গাইডও আছে, সুন্দর করে খুঁজে পাবেন, অন্যান্য বইও আছে।
আইতে ইন্টেলিজেন্ট, যার বুদ্ধিমত্তা থাকবে, তাৎক্ষণিক বুদ্ধিসম্পন্ন ব্যক্তি। তাহলে নামের মধ্যে যে বিশেষণগুলো দেয়া আছে, এগুলো এগুলো অবশ্যই একজন পুলিশ কর্মকর্তা কর্মচারীকে ধারণ করতে হবে। তাহলে POLICE, সিতে কারেজিয়াস, সাহসী। অবশ্যই তাকে সাহসী হতে হবে, রাত নাই বিরাত নাই। এই যে আসামি ধরা থেকে শুরু করে নিজের জান বাজি রেখে জনসাধারণের জানমালের নিরাপত্তা দেয়া, তাই না? কারেজিয়াস, সাহসী হতে হবে। ইতে ইফিসিয়েন্ট, কি হবে? দক্ষ। অবশ্যই তাকে দক্ষ, অভিজ্ঞ হতে হবে, আইন কানুন জানতে হবে, পড়ালেখা জানতে হবে, তাই না? তাহলে এই হচ্ছে পুলিশের ফুল ফর্ম। এভাবেও আপনি দিতে পারেন, আবার সুন্দর করে লিখতে পারেন। পুলিশ শব্দটি একটি পর্তুগিজ শব্দ, জানেন নাকি আপনারা? পুলিশ শব্দ কোথা থেকে এসেছে? পর্তুগিজ শব্দ থেকে এসেছে পুলিশ। ইংরেজি যদি আমরা দেখি, পুলিশের ইংরেজি POLICE, যার ফুল ফর্ম হচ্ছে পিতে পোলাইট, ওতে ও বাদ দিয়ে গেছি, ওতে ওবিডিয়েন্ট বাধ্য অনুগত, এলতে লয়েল, আইতে ইন্টেলিজেন্ট, সিতে কারেজিয়াস, ইতে এফিসিয়েন্ট দক্ষ। তাহলে এই সমস্ত গুণাবলীর অধিকারী পুলিশ সদস্য 1861 সালের পুলিশ আইনের অধীনে যারা নিয়োগপ্রাপ্ত হন এবং যাদের নিযুক্তি সংখ্যা এগুলো সরকার দ্বারা নির্ধারিত হয়, তাদেরকেই পুলিশ বলা হয়। সুন্দর একটা টিকা লেখা আছে, আমি আপনাদেরকে ছবি তুলে দিয়ে দেব। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আজকে হলো খাতাটা খুঁজে পাই কিনা আল্লাহ জানে। আল্লাহ হাফেজ। কারো কিছু বলার আছে? আচ্ছা, মাইক্রোফোন খুলে দিচ্ছি।